আমি আহাদ, বর্তমানে ঢাকায় থাকি, দেশের বাড়ি রংপুরে। আশা করি আপনি ভালো আছেন। কথা না বাড়াই ঘটনায় যাই। ঘটনাটা আমার নানার বাড়ির ঘটনা। আম্মা, খালা, নানি সবার কাছ থেকেই শুনেছি। ঘটনাটি আজ থেকে অন্তত বছর 20 আগের। প্রযুক্তি কোনো ছোঁয়া তখনও এসে লাগেনি মফস্বল সেই গ্রামে ছোটখাটো একটা হাট বসে, সেখানেই কেনাবেচা চলে। হাটের নাম মুক্তির হাট। 71-এ নাকি এই নাম রাখা হয়েছিল, অবশ্য নাম বদলে গেছে এতদিনে। যাই হোক, হাটে একটা দোকান ছিল ইলিম ফকিরের। হালকা পাতলা মানুষ, মাথায় বাবরি চুল, মুখে অল্প কয়েকটা দাড়ি, সবসময় পাঞ্জাবি লুঙ্গি পরে থাকতো। ঘরের বাইরে খুব একটা বেরোতে চাইতো না প্রয়োজন ছাড়া। আজব মানুষ এই ইলিম ফকির। দোকানের পেছনেই ঘরেই থাকতো, একলা মানুষ। তার অতীত সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তার দোকানের কোন রকম নাম ছিল না, নাম দেবার মতো দোকানও নয়। সে বেচত কাফনের কাপড়, সুরমা, আতর, গোলাপ জল ইত্যাদি, মানে মৃত ব্যক্তির জন্য দরকারি জিনিসপত্র। এসব বেচে তার কিভাবে চলতো কে জানে। দোকান কিন্তু সে প্রতিদিন খুলতো না, সেদিনই খুলতো যেদিন কেউ মারা যেত। কিভাবে যেন সে জানতে পারত আজ কেউ মারা যাবে। সে সেই মৃত ব্যক্তির জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে বসে থাকত। একজন মরলে একজনের সমপরিমাণ, বেশি লোক মারা গেলে বেশি। সে কিভাবে টের পেত আল্লাহ জানে। এর জবাব সে কোনোদিন দেয়নি, শুধু মুচকি হাসত, কিছু বলতো না। প্রথম বিষয়টা সবাই কাকতালীয় ভেবেছিল, কিন্তু পরে সবাই ব্যাপারটি সিরিয়াসলি নেয়। যেদিন ইলিম দোকান খুলতো সেদিন সবাই বুঝে যেত কেউ না কেউ আজ মারা যাবে। কে মারা যাবে তা জানার উপায় ছিল না। অনেক চাপাচাপি করলেও ইলিম ফকির তা বলতো না, মাথা নাড়ি শুধু বলতো, বলা বারণ। আমার এক চাচার সাথে একদিন ইলিম ফকির দেখা করতে আসলো। এসে বলল তার হাত একদম খালি, চাল ডাল কিচ্ছু ঘরে নেই, কিছু টাকা ধার দিলে বড় উপকার হয়। সে চাচার নাম জাহাঙ্গীর। তিনি বলেন, তোমার তো দোকান ভালো চলছে না, টাকা শোধ করবে কি করে? সে মুচকি হেসে বলে, শোধ হয়ে যাবে, দুশ্চিন্তা করবেন না, খুব দ্রুত শোধ হবে। চাচা ওর কথা আমলে নেন না। এর সপ্তাহখানেক পর ইলিম ফকির দোকান খোলে। তখনও রোদ ওঠেনি সেভাবে। হাটের লোকজন বুঝতে পারে আজ কেউ মারা যাবে। সত্যি তাই হলো। বেলা 12টার দিকে জাহাঙ্গীর চাচার বাবা মারা গেলেন। চাচা হন্তদন্ত হয়ে বাজারে চলে গেলেন। গিয়ে দেখেন ইলিম ফকির প্রয়োজনীয় সকল জিনিস নিয়ে বসে আছে দোকানে। চাচা সবকিছু বুঝে নিয়ে টাকা দিতে চায়। ইলিম ফকির মুচকি হেসে বলেন, টাকা শোধ মিয়া, দেওয়ান লাগবো না। চাচা বেশ অবাক হন বিষয়টায়। এ থেকে প্রমাণিত হয় যে ইলিম ফকির জানতো কে মারা যাবে, কতজন মারা যাবে, কবে মারা যাবে। কিভাবে জানতো জানি না। এমন আরো অনেক টুকরো টুকরো ঘটনা ঘটেছিল অনেকের সাথে, এর ব্যাখ্যা কেউ দিতে পারে নাই। ইলিম ফকির মারা যায় কয়েক বছর পরেই, খুব স্বাভাবিক মৃত্যু। তাকে নিয়ে অনেক কথা হতো। কেউ বলতো ওর পোষা জিন আছে, ওরাই তাকে খবর এনে দেয়। কেউ বলতো ও কালো জাদুর চর্চা করত, কিন্তু এসবের কোনো প্রমাণ মেলেনি কখনো। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ লিসেনার্স। এই ছিল ঘটনা, চমৎকার একটি ঘটনা। আমার কাছে মনে হচ্ছে খুবই 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 অদ্ভুত টাইপের একটা ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনাতে। আমরা চলে যাব হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। মাইনুদ্দিন ভাই কেমন আছেন আপনি, সেটা একটু সবাইকে আগে বলুন। আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ওকে, এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি কথা না বাড়িয়ে আপনার ঘটনায় চলে যেতে চাই। জি, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে আসছি সেটা আমাদের ঢাকা কামরাঙ্গীরচরের, বিশেষ করে ওই ঢাকা কামরাঙ্গীরচরের এই এপ্রিল মাসের 10-12 তারিখে এই ঘটনাটা ঘটতে যাচ্ছিল। তো কামরাঙ্গীরচরে যিনি আমার কাছে নিয়ে আসছেন ওই বাড়িতে তাদের একটি পারিবারিক কবরস্থান, ওই বাড়ির সাথে যে পারিবারিক কবরস্থান ছিল, এবং ওই বাড়ির যিনি মুরব্বী ছিলেন, বয়স্ক লোক, উনি প্রায় তাদের পরিবার সকল সদস্যদেরকে বলতেন যে আমি যখন মারা যাব আমাকে অবশ্যই আমার পারিবারিক কবরস্থানে কবর দিবা না, আমাকে আজিমপুর কবরস্থানে তোমরা দাফন দিবা। এটা তাদেরকে নাকি প্রায়ই বলতো। কিন্তু ঘটনাক্রমে এপ্রিল মাসের 10 বা 12 তারিখ উনি মারা যান। আর রমজানও খুব কাছেই ছিল, 1-2 দিন, 14 এপ্রিলে রমজান ছিল। তারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল। আর বাবার এই আরজিটা তারা তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি। তারা তাদের বাবাকে সেই পারিবারিক কবরস্থানেই দাফন দেওয়া হয়। তো বিশেষ করে যখন দাফন দেওয়া হয়েছে 3-4 দিনের পরে একটা সমস্যা দেখা দিয়েছিল। সেটা তাদের পারিবারিক, তার বড় ছেলেকে, তার বিবিকে, তাদের পরিবারের অনেককেই ঘুমের মধ্যে শুধু দেখানো হতো আমাকে নিয়ে যাও। তো এটা একজন
ওই এলাকার ইমাম সাহেবকে যখন বলা হয়, তো ইমাম সাহেব বলছেন ঠিক আছে আমরা আসব এবং একটা কোরআন খতম দোয়া করে দেব, গরিবদেরকে কিছু খাওয়া দিলে ঠিক হয়ে যাবে। তো হ্যাঁ, করানো হয়েছিল। এটা স্বাভাবিক 4-5 দিন ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে আবারও একই অবস্থা। ওই বড় ছেলেকে যিনি দাফন দিয়েছেন উনাকে এখন দেখাতো যে আমাকে নিয়ে যাও। তো এটাও উনিও পরবর্তীতে সেটা সন্দেহ করেন যে বাবা যে বলে আমাকে নিয়ে যাও, কোথায় নিয়ে যাবে বা কেনই বা স্বপ্নে দেখায়। তো পরবর্তীতে উনি প্রায় তার বাবার রওজা কবরের তাতে জিয়ারত করেন। তো একদিন ঘটনাক্রমে, এটা 2 সপ্তাহ ধরে হয়েছে, রাত্রেবেলা প্রচন্ড গরম ছিল, তার বাড়িতে কারেন্ট ছিল না, রাত 1টা-2টা বাজে এরকম সময় নাকি। তো উনি বের হয়েছেন রাস্তায় যে একটু হাঁটাহাঁটি করবার জন্য। তিনি হাঁটাহাঁটি করবার বের হয়েছেন, হাঁটাহাঁটি করতেছেন, উনি হঠাৎ দেখেন যে তার বাবার কবরের উপরে কি সাদা একটা দেখা যাচ্ছে, 1 হাত উপরে, একবার একটা লাশের মতোই, কিন্তু উনি দূর থেকে বুঝতে পারতেছিলেন না। যখন উনি কাছে গেলেন দেখেন যে জি, উনার বাবাকে যেভাবে লাশ দাফন দেওয়া হয়েছিল, মাথার ভান খোলা দেওয়া হয়েছিল এবং মাঝখানের এবং পায়ের যে গিট থাকে সেই গিটটা যে খোলা দিয়ে রাখা হয়েছিল, আর মাথা যে পশ্চিম দিক করে মাথা খুলে দেওয়া হয়েছিল, ঠিক লাশটা তার এইরকম ভাবে তার বাবার কবরের 1 হাত উঁচু লাশ এরকম ভেসে আছে। তো উনি দেখার সাথে সাথে উনি ওইখানেই অজ্ঞান হয়ে যান। তো তারা ঘরে নিয়ে যায়। তারা এতটুকু মনে করে যে তাকে জিন আসর করেছে, কেননা কামরাঙ্গীরচর এলাকাতে অনেকে জিনের প্রভাব আছে এবং একটা রাত তো গভীর রাত, হয়তো তাকে জিনই আসর করেছে। ওই ইমাম সাহেবকে ডাকেন, ডেকে ঝাড়ফুঁক করা হয়। তো এটাও সেই 3-4টা দিন ভালোই ছিল, কিন্তু সে ঝাড়া দেওয়ার পরেও 3-4টা দিন সুস্থ থাকার পরে হঠাৎ করে উনি ওই জালনা, তার বাড়ির জালনার সামনে তার বাবার কবরটার দিকে তাকান এবং সেইখানে উনি ওই অনুভবটাই করেন যে তার বাবার লাশটা ওইভাবে ভেসে আছে এবং কি যেন বলতে চাচ্ছে, এবং এমনও কি তার কানের মধ্যে আওয়াজ আসছে যে আমাকে নিয়ে যাও। উনি বলেন যে ওইখানেই দিকে তাকিয়ে থাকতো, ঠিক ওই রকম মৃত যেভাবে পশ্চিম দিকে লাশ ফেরানো, আর এরকম মনে হচ্ছে যে উনার বাবা ওনার দিকে তাকিয়ে আছে আর বলতেছে যে আমাকে নিয়ে যাও। তো ওইটাই তার ভিতরে ভয়ভীতি, তার অবস্থা খুবই খারাপ থাকে। তো পরবর্তীতে আমি যখন এখানে যাই, যাওয়ার পরে দোয়া করি, দোয়া সবাইকে নিয়ে বসে দোয়া যখন করি আমি দেখি যে জিন নেই, কিন্তু ওরা বলতেছিল যে হয়তো জিনের আসর আছে, উনি জিনের আসরেদের আক্রান্ত। পরে বললাম যে না, এটা একটা ভয় পাওয়া। তো পরবর্তীতে ওনাকে যখন আমরা ঠিক করি, দেখি ভালো করে, পরে উনি আমাকে ঘটনাগুলো শেয়ার করে যে উনার বাবা ওই একটা কথাই, যে আজিমপুর কবরস্থানে উনি প্রত্যেক জুম্মায় বা ফজরের নামাজে পড়ে যেত, তার কবরস্থানটা অনেক ভালো লাগতো, কবরস্থানে তার অনেক ভালো লাগা কাজ করতো। তো উনি মৃত্যুর আগের থেকেই তার ফ্যামিলিকে বারবার বলতো যে আমি কিন্তু মারা যাবার পরে আমাকে দাফন দিবা কবরস্থানে, আমার পারিবারিক কবরস্থানে আমাকে দাফন দিবা না, কিন্তু তারা তো আর শুনে নেই। তো এইখানে দাফন দেওয়াটাতে উনি অসন্তুষ্ট, তার ভালো লাগেনি জায়গাটাতে, কেননা আজিমপুর কবরস্থানে সবাই তো দোয়ার জন্য আসে, দোয়া করে যায়। তো উনার তার প্রশান্তি, যেটা শান্তি পাবে বা তার ভালো লাগা স্থানটাকে উনি তাকে প্রেম যোগাইছিল, ভালো লাগছিল, কিন্তু পারিবারিক কেউই তাকে এটা করেনি, পরিবারের সদস্যরা কেউই তাকে ওইখানে আজিমপুর কবরস্থানে দেয়নি। পারিবারিক কবরস্থান দেওয়াতে তার মন অস্থির, তার ভালো লাগেনি, যার কারণে ওই বড় ছেলেটাই তার লাশ ওই কবর থেকে উনি দেখতেছে যে বাবার লাশটা এরকম ভেসে আছে, মুখ খুব সুন্দর ফর্সা হয়ে আছে, খুব ভালো, কিন্তু একটা শুধু কষ্ট যে উনি আজিমপুর কবরস্থান ওনার লাশটা দেওয়া হয়নি। তাই ওই ছেলে বারবারই শুনতেছে যে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। তো পরবর্তীতে আমি বলছি না, নিয়ে যেতে হবে না, এখানে থাক, কিন্তু আপনি দোয়া করবেন, আপনি কবর এসে দোয়া করবেন, আমরা দোয়া করে দেবো, আপনি আর কোনো ঝামেলা নেই। প্রথম এটাই আমার ছিল ঘটনা। আপনাকে ধন্যবাদ আপনার প্রথম ঘটনার জন্য। আশা করছি সবার এই ঘটনাটি ভালো লেগেছে। আমরা যেটা করতে চাই, যেহেতু আপনি চলে যাবেন, রাত এখন 12:21, আপনি সেকেন্ড ঘটনা আমাদের শুনিয়ে ফেলেন। জি ভাইয়া, সেকেন্ড আজকে প্রায় 2-3 দিন ধরে যে ঘটনাটা ঘটেছে বৃষ্টি বাদলের সময়, এটা বরিশুর ঘাট বলে, এটা খোলামোড়া। তো নৌকার মাঝিগুলো 2-4 নৌকার মাঝি ছিল এবং এর সাথে ওই যারা ঘাটের মধ্যে থাকে টাকা তুলে, এই ওরাও 2-4 জন ছিল। ওদের একটা ইচ্ছে ছিল যে বৃষ্টি পড়তেছে রাত্রিবেলায়, আমরা নৌকাতে বসে কাঁঠাল খাবো।
তো এটা ওরা 2টা কাঁঠাল নিয়ে আসে বড় দেখেই, যে নৌকাতে বসে কাঁঠাল খাবে। তো যাদেরকে বলা ছিল 5-6 জনের মতো, তারা এখনো কেউ পুরোপুরি আসেনি। ওই 2-4 জন মাঝি ছিল। তো নৌকাতে বসে তারা কাঁঠাল নিয়ে তৈরি করতেছে, খাবে, আর ওদেরকেও যোগাযোগ করতেছে আসার জন্য, আসবে। কিন্তু ওই মুহূর্তে যখন কাঁঠালটা তারা ভাঙতেছিল, প্লেটের মধ্যে রাখতেছিল, শুধু একজন শুনতে পেয়েছিল, আমাকে দিবি। তো ওইটা তাদের কাজের ফাঁকে এই কথাটা তাদের পুরোপুরি আসেনি। হঠাৎ করেই এইরকম যারা 4-5 জন মাঝি ছিল, তারা 2 বা 3 বার শুনে একই কথা বলতেছে, আমাকে দিবি। তখন ওরা বলতেছে এখানে তো খাওয়া যাবে না, তাড়াতাড়ি কয়েকজন ঘাটে চলে আসছে। পেছনে যিনি ছিল উনিও ভয়ভীতি যে এখানে তাহলে তো কোনো কিছু আছে, কেননা বারবার যেহেতু বলতেছে আমাকে দিবি, এখানে তাহলে কাঁঠাল খাওয়া যাবে না। উনি যখন আসবে, নৌকা থেকে ঘাটে পড়া হবে, সবাই পার হয়ে গেছে, উনি পার হতে গিয়ে ভয়ভীতিতে নৌকাটা এক পাশ কাত হয়ে গেছে, কাঁঠাল 2টা পানিতে পড়ে গেছে, উনিও পানিতে পড়লো। যখন ঘাটের সিঁড়িতে উঠবে, উনি দেখে একটা 15-16 বছরের একটা ছেলে, মাথার চুল নেই এবং গায়ে কোনো কাপড়ও নেই। ওই ছেলেটা দাঁড়িয়ে হাসে বলতেছে, আমাকে তো কাঁঠাল দিলি না। এই কথা বলার সাথে সাথে ওই লোকটা ওই জায়গাটার মধ্যে সমস্যা হয়, মানে সেন্স হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। পরে তারা তুলে ধরে, জ্বর আসে, এটা স্বাভাবিক, ঝাড়ফুঁকের মাধ্যমে ঠিক হয়ে গেছে। তারা এই বিষয়টাই, যে নদীর ঘাটে তারা রাত 11টা বাজে কাঁঠাল খাবে, তারা এই শব্দ এবং এই ছেলেটাকে দেখার পরে ওরাও ভাবতেছে জিনা আসর বা কোনো একটা কিছু হয়ে গেছে। না, এমনিতেই মনের ভিতরে একটা ভয় পেয়েছিল, আর স্বাভাবিক সবই ঠিক ছিল। শুধু একটাই, ঘাটের মধ্যে ছেলেটা তাকে দেখে যে ভয় পাওয়াটা, এমনি আর কোনো কিছুই ছিল না ভাইয়া। এটাই ছিল দ্বিতীয় ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ, এবং প্রথমত ধন্যবাদ আপনি এই সমস্যা সংকুল অবস্থার মধ্যেও আপনি আমাদের এখানে এসেছেন এবং আমাদেরকে আপনি আনন্দ দিলেন আপনার ঘটনার মাধ্যমে, এবং সেজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। আশা করছি যে আগামীতেও আপনার সাথে আমাদের কথা হবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আমার 2 জন বন্ধুর সাথে ঘটা এক রক্তহীন করা ঘটনার বিবরণ আপনাদের দিতে যাচ্ছি। হয়তো কারো কাছে এটি ভালো লাগবে, আবার কারো কাছে খারাপ, কিন্তু আমার কাছে এর ভয়াবহতা ছিল এতটাই বেশি যে আমি টানা 1 মাস ঘুমিয়ে এই ঘটনা স্বপ্নে বহুবার দেখেছি। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, আমার নাম প্রকাশ না করার অনুরোধ রইল আপনার কাছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 16-17 সেশনের প্রথম বর্ষে কেবল ভর্তি হয়েছি। আমার হোম টাউন ময়মনসিংহ। এর আগে আমি একা বাড়ির বাইরে কখনো কোথাও যাইনি। এটাই ছিল আমার প্রথম বাড়ির বাইরে থাকা, তাও আবার একা। আমি এবং আমার কয়েকজন ভার্সিটির বন্ধুরা এক মেসে উঠি। মেস লাইফ মানেই রাতের বেলা কার্ড নিয়ে বসা আর সারা রাত খেলা। রাতের বেলা কার্ড খেলাটা তাই আমাদের একরকম নেশা হয়ে ওঠে। এখানে বলে রাখা ভালো, আমার মেসে আরো এক বন্ধু ছিল যে আমার ভার্সিটির ছিল না। এখানেই চট্টগ্রামের এক বিশ্ববিদ্যালয় কলেজে সে অনার্স প্রথম বর্ষে পড়তো। কলেজের নাম আমি উল্লেখ করব না, এর কারণ আপনারা ঘটনা শুনলেই আশা করি বুঝতে পারবেন। তার নাম ছিল রহিম, ছদ্মনাম। বরাবরের মতো আমরা কার্ড খেলছি এক রাতে। খেলার মাঝে ও বলে তার সামনে এক্সাম, তাই কয়েকদিন সে কলেজের হলে গিয়ে থাকবে আর এক্সাম শেষ হলে ফিরে আসবে। আমি ভার্সিটিতে থাকলেও হলে কখনো থাকিনি, তাই হলে থাকার ইচ্ছা ছিল অনেক বেশি। নতুন নতুন ভর্তি হয়েছে জন্য আমাদের ভার্সিটির হলে সিট পেতে অনেক দেরি হবে, কিন্তু রহিমের হলে থাকার অভিজ্ঞতার কথা শুনে মন চাইছিল হলে থাকার, কারণ মাঝে মাঝে রহিম হলে গিয়ে থাকতো আর নানান রকম মজার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করত। তার পরীক্ষা এবং হলে যাবার কথা শুনে আমি ও আমার ভার্সিটির ফ্রেন্ড দীপু, ছদ্মনাম, তাদের হলে গিয়ে একদিন থাকতে চাইলাম এবং থাকার ইচ্ছে তাকে জানাই। সে অনেক মানা করে শুরুতে, কিন্তু আমরা একরকম প্রেশার দিয়েই তাকে রাজি করাই। ঘটনার শুরু এখান থেকেই। পরদিন শুক্রবার থাকায় নামাজ পড়ে আমরা হলে চলে যাই। হলটি বেশ কাছেই ছিল বলে 20 মিনিটের মধ্যেই আমরা হলে পৌঁছে যাই। হলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা 3 জন বাইরে দুপুরবেলায় খাবার খেতে চাই। খাওয়া দাওয়া শেষ করে ফেরার পথে রহিমকে হলটি ঘুরে দেখাতে বলি। সে আমাদের ঘুরিয়ে দেখাতে লাগলো সবকিছু।
আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় তলা ঘুরে 4 তলায় যাবার সময় দেখি সিঁড়ির সামনে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত একটি লাল কাপড় দিয়ে লাইন বানানো এবং একটা বোর্ডে লেখা 4র্থ তলায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, প্লিজ ডু নট ক্রস দিস লাইন। এটি দেখে আমার ফ্রেন্ড দীপু এখানে এসব কি তা রহিমের কাছে জানতে চায়। রহিম তাকে বলে সে এগুলো জানে না এবং কাউকে জিজ্ঞাসা করলে কেউ কিছু বলেনি তাকে। আমি আগ্রহ নিয়ে 4 তলায় যেতে চাইলে রহিম আমাকে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। অনেকবার যেতে চাইলেও শেষে রহিমের কথা মানতে বাধ্য হই, কারণ সে কিছুতেই সেখানে যেতে দিবে না। তাই সেখান থেকে আমরা রুমে চলে আসি। রুমে এসেও আমি 4 তলায় কি আছে ভাবতে লাগলাম আর সেখানে কিভাবে যাব সেটা নিয়ে চিন্তা করতে লাগলাম। রাতের বেলা আমরা সবাই বাইরে বেরিয়ে খেয়ে আসার পর রহিম পড়াশোনা করতে থাকে আর আমি এবং দীপু বসে বসে ইউটিউব দেখতে থাকি। কিছুক্ষণ পর দীপু আমাকে মেসেঞ্জারে নক করে এবং সে 4 তলায় যেতে চায় বলে আমাকে জানায়। আমি বলি রহিম তো যেতে দেবে না। দীপু আমাকে তখন বলল যেহেতু রহিম আমাদের সেখানে যেতে দেবে না তাই সে ঘুমিয়ে যাবার পর তার সাথে সেখানে যাব কিনা। আমিও যাবার জন্য রাজি হয়ে যাই, যেহেতু আমার যাওয়ার ইচ্ছে ছিল আগে থেকেই। রহিম তার রুমে একা থাকতো, সে ফ্লোরে শুতে যায় আমাদের বিছানায় রেখে, কিন্তু আমি আর দীপু রাজি হই না, কেননা রহিম নিচে শুলে আমরা বের হতে পারবো না। তাই তাকে জোর করে বিছানায় থাকার জন্য রাজি করাই। লাইট নিভিয়ে সবাই শুয়ে পড়ি। প্রায় 30-40 মিনিট পর আমরা রহিমের হালকা নাক ডাকার শব্দ পেয়ে বের হই রুম থেকে। বাইরের রুম ছিল 2 তলায়। যেই আমরা 3 তলায় সিঁড়ির দিকে পা বাড়াবো এমন সময় রহিম আমাদের পেছন থেকে ডাক দিয়ে বলে আমরা কোথায় যাচ্ছি। ধরা পড়ে গিয়েছি বিধায় তার কাছ থেকে কিছু লুকায়নি। রহিম বলে ওঠে সে আন্দাজ করতে পেরেছিল আমরা যাব, তাই ঘুমের ভান করেছিল। আমাদের রুমে আসতে বললে আমরা অনেক জোরাজুরি করে তাকে নিয়েই 4 তলায় রওনা হই। বাইরে থেকে গার্ড বারবার টর্চ লাইট মারছিল জন্য বারবার নিচু হয়ে আস্তে আস্তে হেঁটে আমরা 4 তলার সিঁড়ির সামনে চলে আসি। রহিম বলে শোনো, উপরে যাচ্ছ যাও, কিন্তু এই লাল কাপড় যেন খোলা না হয়। তাই আমরা লাল কাপড়টি না খুলে তার নিচ দিয়ে সিঁড়িতে পা রাখি। লাল কাপড়টি ক্রস করার সাথে সাথে কেমন যেন ভয় কাজ করতে লাগলো আমাদের মাঝে। অর্ধেক সিঁড়ি ওঠার পর নূপুরের আওয়াজ কানে ভেসে আসতে লাগলো। রহিম এই আওয়াজ শুনে জিজ্ঞাসা করলো আমরা এটা শুনতে পাচ্ছি কিনা। আমরা সম্মতি দিলে সে চলে যেতে চাইলো। দীপু কিছুটা বিরক্ত হয়ে বলল তুই চলে যা, আমরা ওপরে যাব, তোর ইচ্ছে হলে তুই চলে যা, তোকে আমরা ধরে রাখিনি বা বেঁধে রাখিনি। রহিম অনিচ্ছা সত্ত্বেও আমাদের সাথে যেতে রাজি হয়। যত পা বাড়াচ্ছি এক সিঁড়ি থেকে আর এক সিঁড়ি, তো নূপুরের আওয়াজ তত বেশি কানে আসছে। সে কি আওয়াজ! মনে হচ্ছে কেউ পাগলের মতো এক ঘর থেকে আর এক ঘরে ছুটে বেড়াচ্ছে, নাচানাচি করছে। ভয় কাটিয়ে প্রায় 4 তলায় পৌঁছাই। প্রতি তলায় 8টা করে রুম ছিল, এখানেও তাই। কিন্তু 4 তলায় 404 নম্বর রুমটার দিকে তাকিয়ে ভয় যেন 1000 গুণ বেড়ে যায়। সে রুমের সামনে বিশাল বড় এক তালা, যার গায়ে লাগানো প্রায় 10-12টা তাবিজ। তাবিজগুলো লাল কাপড় দিয়ে তালার সাথে বাঁধা, সেই লাল কাপড়ের মতো যেটা দিয়ে লাইন করা ছিল 4 তলার সিঁড়ির সামনে। সেই দরজার সামনে যেতেই বুঝতে পারি সেই রুম থেকেই আওয়াজ বের হয়ে আসছে। আমি দরজার ফুটো দিয়ে ভেতরে তাকিয়ে দেখার চেষ্টা করি, আর যা দেখি তা দেখার পর আমার পুরো শরীর অবশ হয়ে যায়। আমি দেখি বিপরীত সাইডে থাকা ল্যাম্পপোস্টের হালকা আলোয় ফ্যানের সাথে একটা শরীর ঝুলছে, মানুষের দেহ, আর তার নিচেই একটি মেয়ে অবয়ব, এবং সে যেন নৃত্যরত। এটা দেখে আমার পুরো শরীর অবশ হয়ে যায় আর আমি হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ি। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। একে একে রহিম আর দীপু ফাঁকা দিয়ে উকি দেয়, আর এসব দেখে রহিম এক দৌড় দিয়ে নিচে নামতে থাকে এবং নামার সময় সিঁড়িতে পড়ে অজ্ঞান হয়ে যায়। আমার শরীরে উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি ছিল না বিধায় দীপু আমাকে টেনে নেওয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে যায়, আর ওর মাথা গিয়ে পড়ে বারান্দার রেলিং এর সাথে। ওর মাথা দিয়ে রক্ত পড়তে থাকে। আমি বোবার মতো পড়ে আছি, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছি সব দৃশ্য, কিন্তু কিছুই করতে পারছি না। এভাবে কতক্ষণ গেছে বুঝে ওঠার আগেই দীপু এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে যায় আর সেই রুমের মেয়েটির মতো নাচতে শুরু করে। ওর মুখটা যেন রক্ত লেগে আছে, এক বিভৎস মুখ, এক বিভৎস চেহারা যেন আমি দেখতে পাচ্ছি, এবং সে জিভ বের করে ক্রমাগত সেটাকে কামড়ে যাচ্ছে আর পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমি এসব দেখে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে এলে আমি দেখি সেই বিভীষিকাময় রাত এখনো শেষ হয়নি। আমি উঠে দেখি রহিম এখনো জ্ঞান হারিয়ে সিঁড়িতে পড়ে আছে, আর দীপু সেই তাবিজ দিয়ে বন্ধ করা দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু যতবারই হাত দিচ্ছে ততবারই হাত যেন তার
পুড়ে যাচ্ছে বা ব্যথা পাচ্ছে, যন্ত্রণায় সে সজোরে জিভ কামড়াচ্ছে আর বারবার চেষ্টা করছে সেই দরজা খোলার। হুট করে সে আমার দিকে তাকিয়ে তেড়ে আসার ইশারা করে সেই দরজা খুলতে বলে, কিন্তু আমি রাজি হই না, কেননা বন্ধ দরজা, তাতেই এই অবস্থা। দরজা যদি খুলে দেই তাহলে আর বেঁচে ফিরতে পারবো না। আমার মাথা নাড়ানোর না সূচক ভঙ্গিমা দেখে সে আমার মাথা ধরে সজোরে দেয়ালের সাথে বাড়ি দেয় আর প্রচন্ড ব্যথায় আমি মেঝেতে লুটিয়ে পড়ি, কিন্তু আমার মুখ দিয়ে সামান্যতম শব্দও বের হয়নি। কিছুক্ষণ পর ব্যথা কম অনুভব হলে দেখি দীপুরূপী সেই দানব দরজা খোলার প্রবল চেষ্টা করছে, আর আমি সেই সুযোগ কাজে লাগিয়ে হামাগুড়ি দিয়ে নিচে নেমে আসতে থাকি আর অজ্ঞান হয়ে পড়ে থাকা রহিমের শার্ট কামড়ে ধরে তাকে টেনে নিয়ে আসার চেষ্টা করতে থাকি, কিন্তু এক চুলো নড়াতে পারেনি তাকে। রহিমকে ছেড়ে আমি নিচে হামাগুড়ি দিয়ে নামতে থাকি আর সেই লাল কাপড়ের লাইন ক্রস করি। সাথে সাথে আমি আমার মুখের শব্দ ফিরে পাই আর সজোরে চিৎকার করতে থাকি। তখন গার্ড এসে আমার রক্তাক্ত মাথা দেখে বলে, কি হয়েছে? জিজ্ঞাসা করার আগেই আমি রহিম আর দীপুকে বাঁচাতে বলে উপরের দিকে আঙুল দেখিয়ে দেই। গার্ড ভয়ে কেঁপে ওঠে, কিন্তু তবুও উপরে যায় এবং গিয়ে দেখে রহিম পড়ে আছে আর দীপু দরজায় ক্রমাগত লাথি দিচ্ছে, কিন্তু দরজা খুলছে না। এই অবস্থায় রহিমকে নিয়ে গার্ড নিচে চলে আসবে, তখনই দীপু এসে সজোরে গার্ডকে লাথি মারে আর রহিমকে নিয়ে সেই রুমের সামনে চলে আসে আর তার অজ্ঞান দেহটা রুমের সামনে এনে তার চারপাশে ঘুরতে থাকে। গার্ড আমাকে কিছু না বলে ঝড়ের বেগে নিচে চলে যায় আর হলের পাশে থাকা মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসে। ইমাম আসতে আসতে প্রায় 20 মিনিটের মতো হয়ে যায়। আমি অনেক কষ্টে দাঁড়িয়ে গার্ড আর ইমাম সাহেবের সাথে ওপরে উঠতে গিয়ে দেখি দীপু রহিমের বুকের ওপর দাঁড়িয়ে লাফাচ্ছে আর রহিম আমার দিকে তাকিয়ে হাসছে। আমি আবারও জ্ঞান হারাই। জ্ঞান ফিরে আসার পর দেখি আমি হলের বড় একটা রুমের ভেতর এক বেডে আর দীপু আমার পাশের বেডে পড়ে আছে। আমার জ্ঞান আসার খবর শুনে ইমাম সাহেব আসেন এবং আমি রহিমের কথা তাকে জিজ্ঞেস করতে তিনি যা বলেন তা শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। ইমাম সাহেব বলেন, সেখানে দীপু যখন রহিমের বুকের ওপর লাফাচ্ছিল তখন ইমাম সাহেব আয়াতুল কুরসি ও দোয়া পড়তে থাকলে দীপু মাটিতে লুটিয়ে পড়ে এবং রহিমেরও জ্ঞান ফিরে আসে। রহিমকে আনার পর আমাদের সাথে এই রুমে তাকেও রাখা হয়। তার মাথায় ব্যান্ডেজ করা হয় কারণ তার মাথা ফেটে গিয়েছিল, কিন্তু সকালে সে নাকি হুট করে উঠে 3 তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। আমি আর দীপু ক্রমাগত এই কথা শুনে কেঁদে চলেছি আর এই দেখে ইমাম সাহেব সেদিন চলে যান। 2 দিন পর দীপু আর আমি একটু সুস্থ হলে ইমাম সাহেব আবার আসেন এবং জানতে চান আমরা কেন সেই 4 তলায় যাই আর কি হয়েছিল আমাদের সাথে। আমরা সব খুলে বলি। দীপু বলে রেলিংয়ে বাড়ি খেয়ে পড়ে যাবার পর সে নাকি ওই বেডে পড়ে থাকা অবস্থায় নিজেকে দেখতে পায়, তার আর কিছু মনে নেই। আমি সবাইকে সবকিছু খুলে বলি আর ইমাম সাহেবের কাছে জানতে চাই কেন এমনটি হলো। তিনি প্রত্যুত্তরে বললেন, এই হলটি 1993 সালে একে ডোবা ভরাট করে বানানো হয়েছিল। হলের জমি যার ছিল তার নাম ছিল হারেস আলী। হারেস আলী জমিটি দিতে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু কিছুদিন পর হারেস আলীর ভাই ওই জমির কাগজ নিয়ে আসেন এবং জমিটি তার বলে দাবি করেন। তার কাছে জমির কাগজ ছিল এবং তাতে হারেস আলীর ভাইয়ের নাম ছিল। সে এই জমি হল কর্তৃপক্ষের কাছে বিক্রি করে দেয়। এই ঘটনার কিছুদিন আগে থেকে জমির আসল মালিক হারেস আলী নিখোঁজ ছিলেন। তার খোঁজ পরবর্তীতে আর পাওয়া যায়নি। তারপর সেখানে হলটি নির্মাণ কাজ শুরু হয় এবং 1.5 বছরের আগেই কাজ শেষ হয়ে যায়। প্রথম দিকে সবই ঠিকঠাক চলছিল। 1999 সালে ঘটে এক অস্বাভাবিক ঘটনা। অদ্ভুত এক ছেলে সেই হলের 4 তলার 404 নম্বর রুমে এসে ওঠে। সেই অদ্ভুত ছেলেটি কারোর সাথে কথা বলতো না, একা একা এবং খুব চুপচাপ থাকতো সে। তার রুমমেট প্রায়ই ওই অদ্ভুত ছেলেটিকে নিয়ে কমপ্লেইন করত, কেননা সেই ছেলে নাকি রাতের বেলা রুম থেকে 1 ঘন্টার জন্য বাইরে যেতে বলতো। একদিন প্রচন্ড চিৎকার শুনে সবাই সেই রুমে গিয়ে দেখে ওই অদ্ভুত ছেলেটি তার রুমমেটকে কুপিয়ে জখম করে তার রক্তাক্ত শরীর অর্থাৎ রক্তে ভেজা দেহের চারপাশে নাচানাচি করছে। তাকে থামাতে গেলে সে আজব আজব ভাষায় কি সব যেন বলতে থাকে আর রুমের জানালার গ্লাস ভেঙে তা দিয়ে নিজের গলা কেটে ফেলে। এসব বিষয়ের পর আমার বাবাকে ডাকা হয়, কেননা তিনি ছিলেন তখন আমার এই মসজিদের ইমাম। ওই ছেলের খাটের নিচে সাদা চকের গুঁড়োর মতো কিছু দেখে বাবা তার খাট সরিয়ে দেন এবং দেখেন সেই খাটের নিচে ব্ল্যাক ম্যাজিকের পেন্টাগন আঁকা। ওই ছেলে ভয়ঙ্কর রকমের ব্ল্যাক ম্যাজিক করত, কিন্তু সে তা কন্ট্রোল করতে পারেনি।
এই জন্য জিন সে হাজির করেছিল। ওই জিন তার রুমমেটকে মেরে ফেলে। ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা নাকি সেসব বদ জিনকে কিছু দেবার প্রতিজ্ঞা করে। সেই ছেলেটি অর্থাৎ যে ব্ল্যাক ম্যাজিক করত, হয়তো সে কিছু প্রতিজ্ঞা করে জিনকে তা দিতে পারেনি, তাই তাকে আর তার সাথে থাকা রুমমেটকে সেই জিনটি মেরে ফেলেছিল। ওই ছেলের পরিচয় জানার জন্য তার জিনিসপত্র ঘাটাঘাটি করে তার পিতার নামের স্থানে যে নামটি পাওয়া যায় তা ছিল হারেস আলী। মানে ওই ছেলেটি সেই নিখোঁজ হয়ে যাওয়া হারেস আলীর ছেলে ছিল। এরপর ওই রুমে আরো 3 জন ছেলে থাকতে আসে এবং তারাও গলা কেটে সুইসাইড করে। পরবর্তীতে আমার বাবাকে ডাকা হয়। তিনি এসে ওই জিনটিকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন, কেননা ওই জিন ছিল অসম্ভব শক্তিশালী। এরপর আমার বাবা আরো 6 জন হুজুর এনে দোয়া পড়েন এবং পুরো এক রাত কোরআন তেলাওয়াত করে 11টি তাবিজ দিয়ে সেই জিনটিকে ওই রুমে প্রবেশ করতে বাধ্য করান, কেননা ওই জিন ছিল প্রচন্ড খারাপ আর রক্তপিপাসু। তাকে এই স্থান ত্যাগ করতে বলা হলে সে সেটা করবে না বলে সে প্রচন্ড রেগে যায় এবং আমার বাবাকে মেরে ফেলার হুমকি দেয়। এবং তাকে কোনোভাবে কন্ট্রোল করতে না পেরে বাবা আর তার সাথী 6 জন হুজুর মিলে জিনটিকে ওই রুমে প্রবেশ করতে বাধ্য করেন এবং ঘরের তালার সাথে সেই 9টি তাবিজ বেঁধে দেন যেন সে বাইরে আসতে না পারে। কিন্তু ওই জিন এত শক্তিশালী ছিল যে সে রুমে বন্ধ থাকা অবস্থাতেও রুমের বাইরে প্রভাব বিস্তার করতে সক্ষম ছিল। তাই 4 তলার সিঁড়ির সাথে বাকি 2টি তাবিজ দিয়ে ওই লাল কাপড় বেঁধে দেওয়া হয়। বাইরে এই জিনের প্রভাব ততক্ষণ আসবে না যতক্ষণ ওই লাল কাপড়টি সেখানে বাঁধা থাকবে। তোমরা যা দেখেছো তা ওই জিনের 100 ভাগের 1 ভাগ শক্তি মাত্র। তুমি যদি ওই রুম খুলে দিতে তাহলে তুমি আর দীপু তোমরা সবাই মারা যেতে। আর রহিম মারা গেছে কারণ তোমাদের আনার সময় সিঁড়ির কাপড়টি খোলা হয়েছিল। তোমাদের আনতে আনতে সেই কাপড় লাগানোর কথা কারোরই মাথায় ছিল না। এই জন্য রহিমের ওপর ওই জিনটির প্রভাব অনেক বেশি ছিল, তাই রহিম আত্মহত্যা করেছে। রহিম মারা যাবার পর আমি নিজ হাতে সেই কাপড় লাগিয়ে দিয়ে এসেছি কুরআনের তেলাওয়াত করে। এসব শুনে আমি আর দীপু সেদিনই মেসে ফিরে আসি। আর সেদিন রাতেই আমি ময়মনসিংহ চলে আসি বাসে করে, আর দীপু চলে যায় যশোরে। আমি আর দীপু এখন দেখা হলে এসব নিয়ে কেউ কথা বলি না, কিন্তু মনে মনে আমরা নিজেদেরকেই রহিমের মৃত্যুর জন্য দায়ী ভাবি। আমরা জোর না দিলে ও হয়তো যেত না, আর না গেলে আজও বেঁচে থাকতো। ওর বাবা মাকে দেখতে এখনো মাঝে মাঝে আমি আর দীপু যাই। আমাদের দুজনকে তারা নিজেদের ছেলের মতোই দেখেন। সবশেষে একটা কথা বলতে চাই, ব্ল্যাক ম্যাজিক দয়া করে কেউ করবেন না। জীবন ছেলে খেলার জিনিস নয়। আমার কাছে আমার জীবন মূল্যবান, আর তেমনি আপনার কাছে আপনার জীবন মূল্যবান। এসব করার আগে ভাবুন আপনার সাথে এসব হলে কেমন লাগতো। এই জঘন্যতম কাজটি দয়া করে তাই কেউ করবেন না। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনি সবসময় ভালো তোলাই থাকেন। আমি ইউজ প্রোগ্রামের একজন মডারেটর, কি বড় লম্বা ঘটনা নিয়ে এসেছি, আশা করি সকলের পছন্দ হবে। তো ঘটনাটি মোস্তফা চাচার পরিবারকে কেন্দ্র করে ঘটেছে। 2011 সাল থেকে এখনো পর্যন্ত চলমান একটি ঘটনা। তো ঘটনাটা যেখানে ঘটেছে সেটি মোস্তফা চাচা নিজ গ্রামের বাড়িতেই নিজের পৈতৃক নিবাসে ঘটেছে। তো জায়গাটি আসলে তার বাসা এবং পুরো একটা পুকুরকে কেন্দ্র করে। তো বাসাটার যদি বর্ণনা দিই, বাসাটা 3 তলা একটি বাসা, ট্রিপ্লেক্স। তো নিচতলাটাতে 3টা রুম এবং একটি বাথরুম, পুরোটা খুবই সুন্দরভাবে গোছানো একটি বিল্ডিং। এবং 2 তলাতে 2টা রুম থাকতো এবং 3 তলাটাতে একটা রুম এবং বাকিটা ছাদ হিসেবে ব্যবহৃত হতো। তো 2006 সালে মোস্তফা চাচা এবং তার ভাই বোন এবং তার ফুল পরিবার নিয়ে সেখানে থাকতো। কিন্তু যেহেতু জায়গাটা ডেভেলপ ছিল না বিধায় তারা ওইখানে আসলে থাকতে পারেনি। তো একে একে করে তার ভাই এবং বোনরা সেখান থেকে চলে যায়। এরপর মোস্তফা চাচা ট্রান্সফার হয় ঢাকাতে। তো সেই সুবাদে সেও ঢাকাতেই চলে যায়। তো 5 বছর 2006 থেকে 11 সাল পর্যন্ত মোটামুটি সেই বাসাটি পরিত্যক্ত হিসেবে তাকে অব্যবহৃত থাকে, কেউ ওখানে থাকার হয় না। তো 2011 সালে পুনরায় তার ঢাকা থেকে তার পৈতৃক নিবাসেই ট্রান্সফার হয়। সেখানে তারা আবার পুনরায় অবস্থান করে এবং বসবাস সেখান থেকে শুরু করে। তো যেহেতু বাসাটা অনেক বড়, 3 তলা এবং ট্রিপ্লেক্স হওয়ার কারণে তারা এখন একা একা থেকে অতটা শান্তিতে থাকতে পারতো না, তো ভালো লাগতো না। তো মোস্তফা চাচা তার ভাইকে বলে সেখানে থাকতে, যেহেতু মোস্তফা চাচার যে ভাই নজরুল চাচা সে এবং তার স্ত্রী সেখানে থাকতো টাউনে, তাদের বলে তারা একসাথে থাকার জন্য। এবং মোস্তফা চাচার যে বোন ছিল তাকেও বলে এখানে থাকতে। তো তারা একসাথে এখানে থাকতো। তো 2011 সালের থেকে মানে শুরু থেকে এবং জুন মাস পর্যন্ত কোনো সমস্যা তারা ফেস করেনি, কোনো কিছু তাদের কাছে মনেও হয়নি। তো জুন মাসের দিকে
মোস্তফা চাচার ছেলে বাসাতে একটু ঝগড়াঝাটি করে রাত্রেবেলা খাওয়ার সময় ঝগড়াঝাটি করে কি মনে করে বাইরে চলে আসে এবং সেখানকার পুকুর ঘাট ছিল বাসার মধ্যে, এরিয়ার মধ্যে পুকুর ঘাটে সে চলে যায়। তো সেখানে যে রাত্রেবেলা তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল ফোনে, সেই করতেছিল, তো একটা পর্যায়ে সে পানিতে একটা ইট থ্রো করে রাগের মাথায়। তো ইট থ্রো করার পর কিছুক্ষণ ওখানে বসে আছে, হঠাৎ সে খেয়াল করে পানিটার লেয়ারটা কেমন যেন একটু বাড়তেছে, ঢেউ ঢেউ হচ্ছে, পানিটা কিরকম যেন কাঁপতেছে, এবং সে কয়েক সেকেন্ড পর আরো একটু ফিল করলো যে না, তার ফুল জায়গাটাই কাঁপতেছে কোনোভাবে একটা আর্থকুইকের মতো। সে ভাবছে ভূমিকম্প টুমিকম্প হচ্ছে কিনা। তারপর সে ওখানে স্ট্রিক্টলি রয়েছে, বাসায় এসে যাবে না, যেহেতু রাগ করে বেরোয়েছে, সে ওখান থেকে নড়বেই না। তো ঠিক 1-1.5 মিনিট পর বুঝতে পারলো সে এখন একা নেই, তার আশেপাশে অনেক মানুষ বা এরকম কিছু সারাউন্ডিং টের পাচ্ছে যে না, তার আশেপাশে কেউ না কেউ আছে, অ্যাটলিস্ট সে একা না, এতটুকু সে অনুভব করছে, ফিলিং আসছিল। সে ফোনে তার ফ্রেন্ডকে ওইসব বলতেছিল যে এরকম কেমন যেন একটু ভয় ভয় লাগছে, এক্সেট্রা এক্সেট্রা। তো সে ভাবে যে অনেকদিন পর এখানে আসছেন, তো যে যখন ছোট ছিল সে তখন অতটা তো জায়গার সাথে পরিচিত ছিল না, এখন অনেকদিন পর জায়গা চেঞ্জের কারণে এরকম হতে পারে। তো ঠিক 3-4 মিনিট পর সে খেয়াল করলো তার পানির দিকে তাকালো, যে একটা অবয়ব পানি থেকে উঠে আসতেছে, কালো, সম্পূর্ণ কাদায় ঘেরা, মনে হচ্ছে পুরোটা কাদায় একটা অবয়ব উঠে আসতেছে। পরিণামে ভালো সেখানে যথেষ্ট আলো টালো ছিল এবং মোটামুটি বোঝা যাচ্ছে ওখানে যে একদম অন্ধকার তা না। তো জাস্ট সে দেখলো একটা অবয়ব ধাপ ধাপ করে উঠে আসলো, মানে যখন সে অবয়ব দেখলো পানির থেকে উঠতেছে, কয়েক সেকেন্ডের মধ্যে তার সামনে চলে আসলো, মুখের সামনে। সে একদম ওই জায়গাতেই স্টাক হয়ে গেল, সে নড়তে চড়তে পারতেছিল না, ডান বাম কোন দিকে তাকাতেও পারছিল, কোনো আওয়াজও করতে পারছিল না, উঠতেও পারতেছিল না। সে অবয়বটা কোনো সাউন্ড ছাড়া একদম এক শটায় তার পাটা ধরে টান দিয়ে পানিতে নিয়ে চলে গেল। সে ভাই প্রচন্ড জোরে চিৎকার দিল, এবং চিৎকারে পুরো মনে হলো এলাকার মানুষই শুনছে, এত জোরে তা নাকি তার চিৎকারটা ছিল। বাসার অবস্থান হতো যত মানুষ ছিল তাদের বুঝতে সমস্যা হলো না যে কি চিৎকারটা দিয়েছে, এবং সরাসরি তারা চলে গেল পানিতে। তো নোমান ভাইয়ের বাঁচানোর জন্য তারা ওখানে চলে আসতো, এবং নোমান ভাইকে বাঁচানোর চেষ্টা করতেছে মোস্তফা চাচা এবং নজরুল চাচা, দুইজনে পানিতে নেমে পড়ছে ইতিমধ্যে, তখন তাকে টেনে তোলার চেষ্টা করতেছে, কোনোভাবে তারা টেনে উঠে পারতেছে না। তার বাসার সবাই ওখানে চলে আসে, তারা প্রত্যেকে শক্তি প্রয়োগ করছে, কোনোভাবেই নোমান ভাইকে ওখান থেকে তোলা সম্ভব হচ্ছেই না। তো একটা পর্যায়ে তখন দেখলো যে না, নোমান ভাইকে তোলা সম্ভব হয়েছে, এবং টান দিয়ে তুলে ফেললো, এবং তারা সবাই ওইখানে উপস্থিত প্রত্যেকে দেখলো একটি কালো অবয়ব সিঁড়ি থেকে উঠে পাড়ের উপরে চলে আসছে, এবং নোমান ভাইয়ের পা আবারও টান দেওয়ার চেষ্টা করতেছে, এবং সকলে ওটা দেখছে, এবং সবাই সেটা নিজ বুদ্ধিতে একদম সজ্ঞানে সবাই ওটা দেখছে অবয়বটাকে। এরপর নজরুল চাচা কোনো কিছু না মনে করে জাস্ট প্যানিক হয়ে বা যেভাবে হোক সে লাথি দেয় অবয়বটাকে, এবং লাথি দিয়ে যেভাবে হোক পানিতে ফেলায় দেয়, এবং তারা কোনো কিছু না ভেবে সেখান থেকে সাথে সাথে দৌড়াদৌড়ি করে বাসায় চলে যায়। বলা ভালো যে নজরুল চাচা প্রচন্ড সাহসী একজন মানুষ, তার কাছে এইসব জিনিস কোনোটা ভয়ের কিছু না, তবুও সে সাহসিকতার সাথে সবকিছু হ্যান্ডেল করে। তো কারো কাছে ব্যাপারটা স্বাভাবিক লাগেনি, তারা বুঝছে যে একটা কালো অবয়ব কিভাবে একটা পানি থেকে উঠে আসতে পারে। তাদের কাছে এই জিনিসটা কোনো এক্সপ্লেনেশন ছিল না, তারা জাস্ট ওই রাতটা কোন রকম ভাবে জাস্ট পার করবে, তারা হুজুর ডাকতে হবে, আন্টিকে ডাকতে হবে, এই নিয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এবং ওইদিকে নোমান ভাইয়ের অবস্থা খুব খারাপ, তার জ্বর এসে গেছে, অবস্থা খারাপ, সে কোনোভাবে কথাও বলতে পারছে না, তোতলাচ্ছে। তো নোমান ভাইয়ের মা বাবা সবাই মোটামুটি তাকে ঠান্ডা করার চেষ্টা করছে ওইদিকে। তো মোটামুটি সে স্বাভাবিক হয়েছে এবং ঘুমানোর চেষ্টা করছে, তাকে অনেক কষ্টে মানে শান্ত করা গেছে। তো নজরুল চাচা তার রুমে যে এবং শুইছে মাত্র, সে দেখছে তার পায়ে প্রচন্ড পেইন হচ্ছে, প্রচন্ড পরিমাণের পেন, সে পেনটা সহ্য করতে পারছে না। ক্রমে ক্রমে তার পেনটা বাড়তেছে, ধীরে 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 বাড়তে বাড়তে একটা পর্যায়ে মনে হচ্ছিল তার পা ফেটে যাবে। সে অনেক চিল্লাচিল্লি করছিল, বাসার লোকজন আবার জড়ো হয়ে গেল এবং তারা দেখলো একে একে। তো ওই মুহূর্তে সবাই নজরুল চাচাকে দেখে অনেকটা প্যানিক যে এই ব্যথা কেন হচ্ছে, হঠাৎ আবার রাত্রেবেলায় আরেকটা সমস্যা উদ্ভব হলো, একই নোমান ভাইকে ঠিক করা গেল, এখন আবার নজরুল চাচার এই পেন। তো নজরুল চাচারা যখন দেখলো ঘরে অনেক লোকজন হয়ে গেল, হঠাৎ করে সে ব্যাপারটা দেখলো তার পায়ের ব্যথা গায়েব, পুরোপুরি গায়েব, কোনো ব্যথাই তার পায়ে নেই। যখনই রুমে অনেক লোকজন গ্যাদারিং করলো তার পায়ের পুরোপুরি ব্যথা গায়েব হয়ে গেছে, একদম জাস্ট ম্যাজিক। মনে হলো লোকজন আসলে তার ব্যথাটা আপনা আপনি গায়েব হয়ে গেছে। বেশ খুশি হলো যে মোটামুটি তার ব্যথাটা কমে গেছে, এবং সে আবার বিছনায় পুনরায় শোয়ার চেষ্টা করতেছে, এবং তার ঘুম জগে। এবং যারা যারা দেখছে তাদের কাছে এটা মোটো কাম্য ছিল না, তারা মোটামুটি প্রত্যেকের ভিতরে ভিতরে অনেক ভয় ছিল। তো সবাই আবার যাদের রুমে চলে যায়, এবং চাচি হলো তার পাশে এসে শোয়।
শোয়ার পর নজরুল চাচা বলেন রুমের লাইটটা অফ করতে। চাচি কোনো কথা শোনে না, তার পাশে ওরকম ধিম মেরে শুয়ে আছে জাস্ট। বলে যে রুমের লাইটটা কি অফ করতে হবে না? চাচা আবারও মনে হয় বলে রুমের লাইট কি অফ করবা না, নাকি এরকম অন করে নাকি তোমার ভয়টাই করতেছে। নজরুল চাচা ভাবে যে মনে হয় চাচির অনেক ভয়টাই করতেছে আর কথা বলতে যাচ্ছে না, তো সেভাবে আচ্ছা লাইট জ্বলুক, সমস্যা নেই। সে ওভাবে শুয়ে আছে এবং সেও মোটামুটি একটু ভিতর ভিতরে একটু ভয় আসছে, কারণ জিনিসটা কোনো এক্সপ্রেশন পাচ্ছে না। নজরুল চাচি কোনো কথা নাই বার্তা নেই, চুপ করে বলে উঠলো, লাঠি কেন দিলি? নজরুল চাচা ব্যাপারটা বুঝতে পারলো না যে আসলে এটা কি চাচি বলছে। চাচির দিকে ফিরলো এবং দেখতে পারলো তার দিকে বেশ রাগান্বিত ফেসে তার দিকে তাকায় আছে, অনেকটা রাগান্বিত, তার চোখগুলো লাল হয়ে গেছে পুরাপুরি। আবারও বললো, লাঠি কেন দিল? নজরুল চাচা এবার মোটামুটি বেশ অবাক হয়েছে যে সেইভাবে কথা বলতেছে কেন, চাচি কেন এভাবে কথা বলতে তার সাথে। সে একটু ভয়ও পাচ্ছে, প্লাস ব্যাপারটা অবাকও হচ্ছে। নজরুল অনেক সাহসী মানুষ, তো যার কারণে তার কাছে ভয়ের থেকে ব্যাপারটা অবাক বেশি লাগতেছে। চাচি আবার পুনরায় বললো, লাঠি কেন দিলি? এরপর সে কন্টিনিউসলি বলতেছে, লাঠি কেন দিলি, লাঠি কেন দিলি, লাঠি কেন দিলি। আর এই প্রত্যেকটা কথার সাথে সাথে তার পেটটা পুরোপুরি কাঁপতেছিল, পুরো আর্থকুইকের মতো, মানে একটা পর্যায়ে কাঁপতে কাঁপতে একটা পর্যায়ে মনে হচ্ছিল খাটটাই ভেঙে পড়ে যাবে, এত জোরে কাঁপাকাঁপি শুরু হয়েছে। এরপর আস্তে আস্তে দেখলো তার পুনরায় নজরুল চাচা সেই পায়ে ব্যথাটা পুনরায় শুরু হয়ে গেছে। নজরুল চাচা চিৎকার চেঁচামেচি করে ব্যথাটা সহ্য করতে পারছিল না, মানে এত আকুতি মিনতি করছে, ব্যথার জন্য কমে যায়, ব্যথার জন্য কমে যায়, এবং বাসার লোকজন আবার পুনরায় জড়ো হয়ে গেছে। কিন্তু এবার আগের মতন ম্যাজিক আর ঘটতেছে না, তার ব্যথা ওই ক্রমেই বাড়তেছে, ক্রমণে বাড়ছে, এতটা বাড়তেছে নজরুল চাচার আকুতি মিনতি থেকে মানুষজনের হাঁকার পড়ে গেছে, মানে কেউ সহ্য করতেছে না, এত চিৎকার করছে নজরুল চাচা। তো চাচি চলে গেল রুম থেকে বের হয়ে। তো চাচির আচরণটা সবার কাছে বেশ অদ্ভুত লাগতেছে, কারণ চাচি কোনো কেয়ার করতেছে না, বলছে সরাসরি কোনো ব্যথা কিছুই না, এখনই ব্যথা কমাই দিব বলে রুম থেকে গেল। একটি বড় সাইজের চাকু নিয়ে আসলো, যেটা থেকে মোটামুটি আপেল ফল টল সহজেই কাটা সম্ভব, মাংস কাটা যাবে কিনা, মানে এতটাও শক্তিশালী মানে চাকু ছিল না। তো ফল কাটার চাকু নিয়ে সে চলে আসে এবং কোনো কথা নেই বার্তা নেই, যা সবার চোখের সামনে 3-4 সেকেন্ডের মধ্যে চাচি যায় নজরুল চাচার পায়ের উপর একটা কোপ দিল এবং হাঁটু বরাবর, সেকেন্ডের মধ্যে তার পা দুই টুকরা হয়ে গেছে, হাঁটু থেকে তার পা আলাদা হয়ে গেছে, পুরা ফ্লোর রক্তে ভিজে যাচ্ছে। যেই চাকু দিয়ে একটা মাংস কাটা প্রায় অসম্ভব, সেটা দিয়ে পুরো একটা হাড্ডি সহ পা আলাদা করে ফেলছে। এটা দেখার পর কেউ সহ্য করতে পারে নাই। মোস্তফা চাচার ওয়াইফ জায়গায় সেন্সলেস হয়ে পড়ে যায়, মোস্তফা চাচা ভয়ে পুরো পিছনে চলে আসে। কেউ এটা দেখে সহ্যই করতে পারতেছে না, এটা মানে কিভাবে সম্ভব। এবং না, চাচি হাসতেছে, প্রচুর দূরে চিল্লা হা 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 করে হাসতেছে। মোস্তফা চাচার মেয়ে এবং মোস্তফা চাচার বোন, নোমান ভাইয়ের ফুপি, সে ওখানে, সকলে ওটা দেখতেছে, শুধু ওখানে নোমান ভাই বাদে সবাই ওটা দেখতেছে এবং পরিস্থিতি সবাই দেখতেছে। এবং নজরুল চাচি হা হা করে হাসতেছে, হেসেই যাচ্ছে, তার হাসি যেন থামেই না। এবং একটা পর্যায়ে বলল, লাথি দেওয়ার পরিণাম এটাই ছিল। নজরুল চাচি ওই জায়গাটায় আবার নজরুল চাচিও সেন্সলেস হয়ে যায়, পড়ে যায় ওইখানে। বাসার বাকি মেম্বার কেউ এটা সহ্য করতে পারছে না, ফ্লোর দিয়ে কোমর নয় রক্ত বয়ে গেল এবং একটা পর্যায়ে নজরুল চাচা মারা গেলেন, চোখের সামনে এটা ঘটছে। কারো কাছে ব্যাপারটা মেনেই নিতে পারতেছে না। কিছুক্ষণ আগে নোমান ভাই পানি দিয়ে এরকম একটা অবয়ব দেখলো, তাকে টেনে নিয়ে গেল, নজরুল চাচা নিজের সামনে, সকলের সামনে মারা গেছে, ডেথ। নজরুল চাচি সেন্সলেস, মোস্তফা চাচার ওয়াইফ সেন্সলেস, কি করবে না করবে কেউ কোনো ক্লু পাচ্ছিল না। এই পজিশনে পুরোপুরি সবাই থেমে গেছিল, 10 মিনিট কেউ কোনো নড়াচড়া করতে পারে না এই সিচুয়েশনে। রাসেল ভাই, আমি এই পুরো ঘটনার এই পজিশনে এসে সবচেয়ে বেশি অবাক হয়ে গেছিলাম। আমার যেটা এক্সপ্লেনেশন বলেন, যেটা আমি কোনোভাবে আমি এখন নিজেই বিশ্বাস করতে পারি না, যেটা এরপর যা বলা হয়েছে আমাকে, যেটা আমাকে শোনানো হয়েছে, আমি সত্যি নিজে এখন বিশ্বাস করতে পারি। ওইখানে নোমান ভাই মোটামুটি সজ্ঞানে ছিল, সে উঠে আসতে পারছে এবং দেখলো যে পজিশনটা সেটা সে নিজে, সবাই মনোবত ছিল, কেউ নড়তে পারছে না, শুধু নোমান ভাই রুম থেকে উঠে যাচ্ছে, দেখলো এরকম সিচুয়েশন। নোমান ভাই একটা সজোরে চিৎকার দিল, আর তার কয়েক সেকেন্ড পর সবাই দেখলো পুরো বাসা ডিসঅ্যাপিয়ার, গায়েব। তারা ধূপ করে 2 তলা থেকে এক ঝটকা নিচে পড়ে গেছে, প্রত্যেকে জাস্ট মনে হলো বাসাটা গায়েব করে দিছে, যেরকম জাস্ট তারা ফ্লোরের উপর পড়লো, মানে মাটিতে এসে পড়ছে। বিল্ডিং গায়েব, কোনো ফ্লোর নাই, কিচ্ছু নাই, পুরো বিল্ডিং পুরোপুরি ডিসঅ্যাপিয়ার।
নাথিং ওয়াজ দেয়ার, কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। ওই জায়গাটা যেরকম যদি একটা বিল্ডিং সরাই দিলে যা থাকে পুরোপুরি ওইরকম পজিশন হয়ে গেছিল। তারা সব করে নিচে পড়ে গেছে, 2 তলা থেকে নিচে পড়ছে, যেরকম ব্যথা পাওয়ার দরকার সেরকমই ব্যথা সবাই পাইছে। জাস্ট দেখে ওখানে নজরুল চাচার লাশ নাই, বাকি সব বাদে যেরকম ছিল সেরকম অবস্থায় সবাই 2 তলা থেকে পড়ে গেলে যদি কেউ শুয়েও থাকে মারাত্মক ব্যথা পাওয়ার কথা। তো যারা সেন্সলেস ছিল মোস্তফা চাচার বউ এবং চাচি নজরুল চাচি, দুইজনে ওখানে সেন্সলেস, সেম পজিশনে যেরকম বিল্ডিং এ ছিল সেম পজিশনে নিচে পড়ে গেছে। আসলে এটা আমার কাছে পুরোপুরি অবিশ্বাস্য লাগছে, আমি নিজে বিশ্বাস করতে পারি না। কিন্তু যেই সোর্স থেকে আমি জানছি, যে আমাকে বলছে, সে কখনো ঘটনাটা বানায় বলা বা মিথ্যা বলার কোনো সুযোগ নেই। তো আমি এই জায়গাটা এসে সত্যি কথা আমি কোনো ভাষা পাইনি, আমি কিছু বলার নেই। আমি আমার নিজে এখনো ঘোরও কাটতেছে না, এটা কিভাবে সম্ভব, একটা বাসা কিভাবে গায়েব হয়ে যেতে পারে। আপনি যে বাসা অবস্থান করতেছেন এখনই হঠাৎ করে দেখলেন আপনি ফ্লোরে চলে আসেন, মাটিতে চলে আসেন, বাসা পড়ে সব গায়েব, এটা কিভাবে পসিবল? তো যাই হোক, কেউ কোনো কথাই বলতে পারেনি, ওই পজিশনে সবাই ওখানে দাঁড়ায় গেছে। এবং যেহেতু অনেকটা ভয় পেয়েছে তারা, যেহেতু সেন্সলেস দুইজন ছিল সামনে, তারা ছিটকে একদম বাসার ফ্রন্ট সাইডে চলে আসে, জাস্ট মেন গেটের কাছাকাছি চলে আসে। কিন্তু বিল্ডিং থেকে বেরোনোর কারো সাহস নেই, ওই মানে মেন গেট ক্রস করে যে কেউ বেরোবে সেই সাহসটুকু কারো নাই। কেউ ওখান থেকে চিৎকার করবে সেই সাহসটুকু কারো নেই, কারো মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কিভাবে বেরোবে এরকম একটা সিচুয়েশনে? কেউ বললে কি করবে আল্লাহ জানে, বাট তাদের মুখ দিয়ে কোনো আওয়াজ দিয়ে কোনো নড়াচড়া নেই। নোমান ভাই চুপচাপ ওখানে বসে আছে, মোস্তফা চাচা ওখানে হাঁটু গেড়ে বসা, মোস্তফা চাচার মেয়ে রোমান আপু সে ওখানে চুপচাপ বসা, কেউ কোনো কথা নেই, কোনো ভাষা নেই। একটা লাশ মাত্র দেখলো তারা, তারপর নোমান ভাই চিৎকারে পুরো বাসাটা গায়েব। এরপর থেকে তারা ওখানে অবস্থান করতেছে। তো বিগত যা ঘটছে তাদের মাথাতে ওটার ক্রমণে সবার ঘুরতেছে, এবং তারা কি করবে কোনো ক্লু পাচ্ছিল না, তারা ওখানে অবস্থান করতেছিল। 3 ঘন্টা যাওয়ার পর যখন ফজরে আজান দিল, ফজরে আজান পড়া মাত্র জাস্ট দেখলো তারা যেই পজিশনে ছিল তারা ঠিক ওই পজিশনে চলে আসছে। ঠিক যা ঘুরছিল রাতের বেলা ঠিক সেই পজিশনে তারা প্রত্যেকে চলে আসছে। ফজরে আজান দিল মাত্রই তারা সেই যেই পজিশনে সেই পজিশনে পুরোনে চলে আসছে। এটা মোটামুটি একটা অবিশ্বাস্য ব্যাপার, তবুও মেনে নিয়েছে তারা। জাস্ট তাদের এই আজানে আসার পর তারা মনে হলো, যারা যারা ছিল, যারা সেন্সলেস অবস্থায় ছিল না, যারা সজ্ঞানে ছিল, তারা জাস্ট মনে হলো তাদের এনার্জি ফিরে পাইছে, তারা এখন কিছু একটা করতে পারবে, শক্তিটা ফিরে আসছে। এবং তারা সাথে সাথে উঠে মোস্তফা চাচাকে পানি টানি দেওয়া হলো, প্রত্যেকে সেন্সটা ফেরার চেষ্টা করে, প্রত্যেকে সেন্সেও আসছে। কিন্তু তারা সামনে যখন তাকাচ্ছে কিছু বুঝতেছে না আসলে কি হচ্ছে। রাতে ঘটনাটা পুরোটাই তাদের মাথায় আসলো এবং তারা দেখলো নজরুল চাচার পা দুই অর্ধেক খন্ড হয়ে আছে এবং তাদের সামনে লাশ। তো 3-4 দিন কেটে গেল, নজরুল চাচাকে দাফন টাফন সবই করা হলো, কিন্তু তারা কোনোভাবে না বাসা থেকে বের হওয়ার মতন কেন জানি কোনো শক্তি তারা পাচ্ছে না, যে করে যেখান থেকে পালাবে সেই সুযোগটা নাই। তো তাদের কাছে এখন মন ফোকাস হচ্ছে নজরুল চাচাকে দাফন টাফন করা হলো, 3-4 দিন গেল, তারা কোনোভাবেই এটা সলিউশন পাচ্ছে না, কি করবে তারা ওই বাসাতেই থেকে গেল। এরপর তারা এই ঘোরটা কাটার পর তারা চিন্তা করলো হুজুর ডাকতে হবে। তারা হুজুর ডাকলেন এবং পাশে থেকে একটি হুজুরকে নিয়ে আসলো, মসজিদের ইমামকে নিয়ে আসলো। তারা ইমাম বাসাটি পুরোপুরি ভাবে দেখলো, তারা সে কোনো সলিউশন দিতে পারলো না। বললো 5 ওয়াক্ত নামাজ পড়ে, যা যা হয়েছে তা হয়তো ঠিক হয়ে যাবে, জাস্ট একটা সাধারণ কথাবার্তা বলে চলে আসলো, কোনো সলিউশন তারা পেল না। তারা জানে যে এটা কোনো সলিউশন হতে পারে না, তাদের একটা ভালো সলিউশন দরকার যেখান থেকে তারা বের হতে পারবে। তো তারা ওই সিচুয়েশনে ছিল না যে তাদেরকে ছেড়ে অন্য কোথাও যাবে, সেই সিচুয়েশনও তাদের কারোই ছিল না। তো তারা ভাবছিল বাসা থেকে চলে যাবে, সেটাও কেন জানি পারছিল না। তো তারা 3 দিন অপেক্ষা করলো। একটি কবিরাজকে তারা দূরের কবিরাজ থেকে তাকে ফোন টোন দিয়ে জানানো হলো যে কবিরাজ বলে 3 দিন পর আসবে। তো 3 দিন তারা সহ্য করলো, তো কোনো সমস্যা তারা মোটামুটি ফেস করেনি। তো কবিরাজ আসার পর যখন পুরো কবিরাজটি বাসা দেখলো, পুরোপুরি সব কিছু দেখলো, পুকুর থেকে শুরু করে পুরো ঘটনাটাকে জানানো হলো। এখন বললো যে এই গত 5 বছরে বাসাটি বন্ধ থাকার পর থেকে কিছু না কিছু এই বাসায় হয়েছে, এই পুকুরকে কেন্দ্র করে বাসাকে কেন্দ্র করে কিছু একটা ঘটেছে, যার দরুন এইটার মাসুল তারা এখন পাচ্ছে। কবিরাজ আরো বললো যে এই বাসাতে একটা লাশ দাফন করা আছে এবং লাশটা কোথায় আছে কিভাবে আছে এটা আপনাদের বের করতে হবে, বাট এটা সে শিওর কবিরাজ বলে গেল যেখানে একটা দাফন করা লাশ আছে। তারা কোনোভাবেই বুঝতে পারছে এটা কিভাবে সম্ভব, এখানে একটা লাশ থাকতে। এবং কবিরাজ এটা বললো যে এটা বিল্ডিং এর নিচে, তাও বিল্ডিংটা হয়েছে আজ থেকে বহু বছর আগে,
কিন্তু কবিরাজ বলতেছে এই লাশটা আপনাদের এই 5 বছরের মধ্যেই হয়েছে, যেটা অসম্ভব। একটা বিল্ডিং এ তুলে তো তার নিচে তো আর একটা লাশ দাফন করা সম্ভব না। তবুও কবিরাজের কথাটা তারা শুনলো এবং কবিরাজ জাস্ট বললো আপনারা বাসা থেকে আপাতত কোথাও যাওয়ার চিন্তা করেন না, কারণ আপনারা যদি বাসা থেকে ত্যাগ করেন তাহলে আপনারা যেখানে যান না কেন সমস্যাটা বহন করে নিয়ে যাবেন। এবং আরেকটা জিনিস বললো, আপনারা যদি নিজেদের অবয়ব দেখেন, মানে নিজেকেই যদি দেখেন যে আপনি ঘুরতেছেন ফিরতেছেন বা নিজেকে নিজে মেরে ফেলছেন, এই কাজটা থেকে নিজেকে বিরত রাখবেন। যদি দেখেন আপনারই একটা যমজ কেউ বা অবয়ব আপনি ফাঁসিতে ঝুলতেছেন, তবে অবশ্যই তাকে বাঁচাতে হবে। আপনি যদি আপনার অবয়বটাই যদি ফাঁসিতে ঝুলেছেন, মনে ধরে নেবেন আপনিও মারা গেছেন। এমন কিছু যদি ফেস করেন অবশ্যই তাকে বাঁচাতে যাবেন এবং আপনি নিজেকেও তাহলে বাঁচাতে পারবেন। তো কবিরাজ বলে গেল আপনার আমাকে আরো 5 দিন সময় দিতে, এটা সলিউশনের কিছু একটা বের করে তাকে জানানো হবে। এবং কবিরাজ চলে গেল। তো 4-5 দিন অপেক্ষা করলো, কবিরাজের কোনো খোঁজ পাচ্ছিল না, কবিরাজ কোনো সলিউশনও তাকে দেয়নি। এবং কবিরাজকে যখন ফোন দেওয়া হলো 2-3 দিন ধরে ট্রাই করা হলো, কবিরাজের কোনো আতা পাতা পেলো না। তো ঠিক 7-8 দিন পর যখন কবিরাজকে আবার ট্রাই করা হলো এবং খোঁজ পেলো যে কবিরাজ পানিতে ডুবে মারা গেছে, যেটা শুনে মোটামুটি মোস্তফা স্যার পরিবার আবার একটু শকড হলো। তারা আসলে মেনে নিতে পারছিল না, আসলে কি করবে তারা পুরো অসহায় হয়ে যাচ্ছিল, বাসা থেকে যেতে পারছিল না। কোনো কবিরাজ ডাকার পর, এই ঘটনার পর তারা আবার ভাবে আবার পুনরায় কোনো একটা কবিরাজকে ডাকবে। তো অনেক খোঁজাখুঁজির পর 7-8 দিন পর আরেকটি কবিরাজকে তারা পায় এবং কবিরাজকে তাকে, সেও দূরের একটা কবিরাজ থাকার কারণে তাকে আসতে সময় দেওয়া হলো। 5-6 দিন পর কবিরাজ এখানে আসলো। কবিরাজ এসে বললো যে বাসাটিতে অনেক সমস্যা আছে, এখানে একটা লাশ দাফন করা আছে। সেম কথাটাই বললো যেটা আগের কবিরাজ বলে গিয়েছে। তো এই লাশটাকে আসলে উদ্ধার করতে হবে, লাশের একটা সুরাহা করতে হবে, আদারওয়াইজ এই ঘরের এই বাসার কোনো সমস্যা সলভ করা সম্ভব না। তো এই বাসাটা ভেঙে আপনি লাশ বের করবেন নাকি লাশ কিভাবে বের করবেন সেটা আপনারা জানেন, কিন্তু লাশটা বের করতে হবে। এবং কবিরাজ কোনোভাবে তাদের কথাটা বিশ্বাস করতে পারলো না যে বাসা গায়েবের ব্যাপারটা, এটা তারা কবিরাজ বিশ্বাসই করতে পারে না। কথাটা শুনে অবাক হয়েছে এবং হাসিতেই মোটামুটি উড়াই দিত, এরকম একটা ব্যাপার। এবং পুকুরে যে ব্যাপারটা বললো, পুকুরে যেন কেউ না নামে, গোসল টোসল বা অন্য কিছু কোনোভাবে যেন না করা হয়, দিনের বেলা হোক রাতের বেলা হোক কোনোভাবে যেন না হয়, এটা পুরোপুরি বন্ধ করে দিতে বলছে। এবং প্রত্যেকের কাছে একটা করে তাবিজ দেওয়া হয়েছে, প্রত্যেককে একটা করে তাবিজ দেওয়া হয়েছে। কবিরাজ বললো যে আমি ব্যাপারটা আবার দেখবো, যদি কোনো সমস্যা তাকে জানাতে। এবং আরো কিছু জিনিসপত্র দিয়ে গেল, যেটা বললো যে এখানে ধূপ টুপ জ্বালাতে, হ্যান ত্যান এগুলো দিয়ে গেল, যেটা প্রত্যেকদিন তারা করতো। তো দেখলো আস্তে আস্তে সমস্যা তাদের কাছে পুরোপুরি সলভ হয়েছে, কিন্তু নজরুল চাচাকে তো তারা হারিয়ে ফেলেছে। তো তারা ভাবলো যেহেতু সমস্যা সব সলভ হয়ে গেছে, তারা এখান থেকে আসলে বিদায় নিতে চাচ্ছে। তারা জানে এখানে থাকাটা তাদের জন্য কোনোটাই বুদ্ধিমানের কাজ হবে না। তো টাউনের দিকে একটা বাসা তারা দেখে ফেললো, তারা সবাই ভাবলো ওইখানে পুরোপুরি সবাই ফুল ফ্যামিলি আবার শিফট করে যাবে টাউনের দিকে। এভাবেই তার প্ল্যানিং ছিল। তো মোস্তফা চাচার মেয়েকে রোমানা আপুকে পাঠিয়ে দিল এবং নোমান ভাইকে সেই বিল্ডিং এ পাঠিয়ে দিল, যে নতুন যে বিল্ডিং তারা উঠবে সেখানে আগে আগে পাঠিয়ে দিল। তো সেখানে কয়েকটা ফার্নিচারও তারা ওখানে দিয়ে দেওয়া হয়েছে। তো সব ফোনে আস্তে আস্তে পাঠানো হবে। তো যেহেতু শিফটিং কাজ শুরু হয়েছে, তো কয়েকটা ফার্নিচার যাওয়ার পর একদিন একটা ব্রেক নেওয়া হলো, কারণ বৃষ্টি ছিল যার কারণে তারা কাজটা সেভাবে করতে পারে নাই। বৃষ্টির কারণে তারা ভাবলো আবার পরবর্তীতে আবার কাজটা শুরু করবে। তো বৃষ্টিতে মালটা পাল্টানো অনেকটা কষ্টকর হয়ে যাবে, ভিজে যাবে সবকিছু মিলে। তারা ভাবলো যে একদিন পর। তো রোমানা আপু এবং নোমান ভাই দুইজনে হচ্ছে ওই নতুন বিল্ডিং এ থাকতেছিল। তো বৃষ্টি চলাকালীন রাতের বেলা রোমানা আপু ফিল করলো যে তাদের বাসায় কারো উপস্থিতি, সাথে সাথে সে ভয় পেয়ে গেলো এবং বুঝতে পারছে খারাপ কিছু এখানে আছে। নোমান ভাই এবং রোমান আপু দুইজনে ওখানে থাকলো এবং তার ফুপ্পিকেও চলে আসতে বললো, ফুপ্পিও চলে আসে ওখানে। তো ফুপ্পি, রোমান আপু এবং নোমান ভাই 3 জন ওখানে রয়েছে। মোস্তফা চাচা এবং মোস্তফা চাচার ওয়াইফ তারা ওখানে রয়ে গেছে, নতুন পুরানো বিল্ডিং এ রয়েছে, তারা ওখান থেকে এখনো যায়নি। তো ওই দিন রাতে ঘুমানোর পর রোমান আপু রাতের বেলা ফিল করতেছে তার রুমে কেউ আছে, পাশে তার ভাই শোয়া এবং ফুপিও শোয়া, তার 3 জন একই রুমে রয়েছে। তারপর মনে হচ্ছে তাদের পাশে আশেপাশে কেউ ঘুরতেছে। তো ভয় পেয়ে ফুপুকে ডাক দেয় যে ফুপু সে ভয় পাচ্ছে, এটা জানায়। সে বললো আচ্ছা ঠিক আছে, আমরা জেগে থাকি, আমরা না ঘুমাই। তো রোমান আপু দেখলো তার ওয়াশরুমে যাওয়া দরকার, সে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাওয়ার পর দেখে ফুপু দেখতেছে রোমান আপু কোনোভাবে ওয়াশরুম থেকে বের হচ্ছে না। অনেক সময় চলে গেছে, 10 মিনিট 15 মিনিট প্রায় 20 মিনিট চলে গেল, তখন দেখতেছে রোমান আপু কোনো খোঁজ নেই। তখন রোমান ভাইকে ডাক দিয়ে তুলে ওঠানো হলো এবং বললো যে দরজা ধাক্কাতে। দুইজনে সমন্বয়ে
ধাক্কাচ্ছে, কোনোভাবেই কোনো রেসপন্স ভিতর থেকে আসতেছে না। তো একটা পর্যায়ে তারা চিন্তা করে দরজা ভাঙতে হবে, যে করে দরজা ভাঙতে, যেহেতু প্লাস্টিকের দরজা ছিল, বাথরুমের দরজা অনেকটা বেশি একটা শক্তিশালী হয় না, তো দুরুম করে ভাঙেই ঢুকতে পারছে তারা। তো যেটা দেখলো তারা মোটামুটি এটার জন্য কোনোভাবে তারা প্রিপেয়ার্ড ছিল না, তারা মেনে নিতেই পারে নাই। জাস্ট ভিতরে দেখলো রোমান আপু নগ্ন অবস্থায়, তার গলা থেকে রক্ত আসতেছে এবং গড়াই যাচ্ছে, ওখানে সে ডেড বডি। ওটা দেখার পর নোমান ভাই এবং তার ফুপুর কারোর গায়ে শক্তি ছিল না, তারা ইনস্ট্যান্ট জায়গায় দুইজনই সেন্সলেস হয়ে পড়ে। এরপর 2-3 অথবা 3 দিন হতে পারে। তো এর ভিতরে যে ঘটনা হয়েছে আমি ঠিক গুছিয়ে, আসলে যে আমাকে বলছে কোনোভাবে গুছিয়ে আমাকে বলতে পারে নাই যে আসলে কি হয়েছে। তো সে যে আমাকে ঘটনাটি শেয়ার করেছে, সে অনেকটা অগোছালো ভাবে ঘটনাটা আমাকে শেয়ার করছে। তো অনেক কিছু সে বাদ দিয়েছে এবং অনেক কিছু আমাকে বলেনি। তো এই মাঝখানে যে ঘটনাটা সে আমাকে বলেনি কি হয়েছিল আসলে, আমি তাকে অনেকবার বলা হয়েছিল, অনেক অনেক রিকোয়েস্ট করার পর সে বলেনি আসলে এই ইন্টারনাল ভিতরে ঘটনাটা কি হয়েছে। তো আমি নিজেও জানি না আসলে কি ঘটেছিল এই ভিতরকার। তো এরপর যখন রোমানা আপু চলে যায়, পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তখন তারা নতুন বিল্ডিং এ তারা শিফট করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে তারা পারতেছিল না। মোস্তফা চাচি প্রচুর অসুস্থ হয়ে পড়ে, কোনোভাবেই সেই বাসা থেকে আসতে পারতেছিল না। তো নোমান ভাই এবং ফুপু দুইজনে আবার পুনরায় বিল্ডিং এ আসতে বাধ্য হয়। তারা ওখান থেকে কোনোভাবে যেতে পারতেছিল না, নড়তে পারছিল না, তারা একটা অসহায় পর্যায়ে চলে গেছে, মনে হচ্ছে তাদের কাছে মৃত্যু গ্রাস করে ফেলেছে, তারা আর বাঁচবে না, এরকম একটা পজিশনে তাদের চলে আসছিল। তো এই সিচুয়েশনে তারা মোস্তফা চাচাতো ভাই, যার কাছ থেকে আসলে আমি ঘটনাটা পেয়েছি, তাকে ওখানে চলে আসতে পারে এবং তার ফুল ফ্যামিলি ওখানে চলে আসে। সেই বিল্ডিং এ, আসলে পুরোনো বিল্ডিং এ তারা একসাথে আছে এখন এই 2-3 দিন ধরে। কোনো সমস্যা তারা ফেস করতেছে না, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। তো এরপর মোস্তফা সিদ্ধান্ত নেয় একটা বড় কোনো হুজুরকে ডাকবে এবং তারা এই বাসা থেকে যে করে চলে যাবে, তারা এখানে থাকা অসম্ভব, তারা এখানে থাকতেই পারবে না, অ্যাট এনি কস্ট তারা এখান থেকে বিদায় হবে। এখন তারা বড় একজন হুজুরে খুঁজবে, বড় হুজুরকে নিয়ে আসে। বড় হুজুর বলে এখানে সেম ঘটনাটা, সেম কথাই বলে গত যত তান্ত্রিক বলে গিয়েছে, যে এখানে একটা লাশ দাফন করেছে, সেই লাশের সুরাহা না পাওয়া পর্যন্ত আপনার এখান থেকে মনে হয় না যেতে পারবেন, আর যাওয়ার চিন্তা করলে হয়তো বড় সড়ো ক্ষতি হয়ে যেতে পারে। মোস্তফা চাচা যে চাচাতো ভাই চলে এসেছিলেন, কনক আঙ্কেল, তো সে আসলে এসে হয়তো বিপদে পড়ে গেছে, সে হয়তো তার কাছে কাম্য ছিল, সে আসলে পুরো ঘটনাটা জানতো না। তো সে তার পুরো পরিবারকে নিয়ে এসেছিল, সে তার ওয়াইফ এবং তার বড় মেয়েকে নিয়ে এসে এখানে এসেছে। তো রোমান আপু যে ঘটনাটা, সে চায় না তার নিজের মেয়েকে নিয়েও ঘটুক। তো হুজুর এসে বলে যে এখানে লাশে সুরাহা করতে হবে এবং আপনারা যদি পারেন তাহলে এখানে এই বিল্ডিংটা ভাঙার চেষ্টা করে দেখতে পারেন, আদারওয়াইজ কিছু আপনাদের দ্বারা সম্ভব, আমার দ্বারা সম্ভব বলে কিছু নাই। তো হুজুর চলে যায় এবং কিছু তাবিজ আবারও দিয়ে যায়, তাবিজ দিয়েছে এবং তাবিজটা বলে কোনো যেন কেউ না খোলে। স্পেশালি মোস্তফা চাচাকে বলে আপনি বাসার এই প্রত্যেকটা কোনায় এই কিছু রিচুয়াল দেয়, যেগুলো এগুলো করতে হবে, সে পুরোটাই করে। তো এই জায়গাটায় এসে আমি আবারও ধাক্কা খাই। যে হুজুরটা আসলে এসেছিলেন, সেই 3 দিন পর হুজুরটা আসলে হুজুরের পরিবারে যে একজন বড় মেয়ে ছিল, সেই হুজুরের বড় মেয়ে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায়, নগ্ন অবস্থায় তার লাশ পাওয়া যায়, যেটা পরবর্তীতে মোস্তফা চাচারা জানতে পারে, অনেকদিন পরই জানতে পারে। তো এই হুজুরের আর কি বাসার ওই সেটেলমেন্ট করে দেওয়ার পরেই, তার 3 দিন পরই তার বড় মেয়ে মারা যায় নগ্ন অবস্থায়, গাছের সাথে ঝুলন্ত অবস্থায়। এবং তার লাস্টে এমন ভাবে ছিল, যেটা একটা অবাস্তব ব্যাপার, তার চুলের সাথে গাছের ডালপালা পেঁচানো অবস্থা, চুল অনেক লম্বা ছিল এবং সে অবস্থায় ঝুলন্ত অবস্থায় ছিল। এটা চুল দিয়ে তো আর দেহকে আটকে রাখা সম্ভব না, বেঁধে রাখা অনেকটাই অসম্ভব, না চুল খুলে আসে সহজে, কিন্তু সেটা খুব অনায়াসে ঝুলতেছিল লাশটা। তো রাসেল ভাই, এরপর যে ঘটনাগুলো ঘটে যায় সেটা আসলে আমি পার্ট আকারে বলাটা বেশি দরকার, কারণ এই পর্যন্ত ছিল একটা স্টেজ। এর পরবর্তীতে নতুন একটা ঘটনা ঘটে, এর পরবর্তী আরো একটা নতুন ঘটনা ঘটেছে। এই একটা ঘটনার উৎপত্তি থেকে আরো
বড় বড় দুটো ঘটনা ঘটে। তো আমি যদি ইনক্লুড করতে চাই হয়তো ঘটনাটা অনেক বড় হয়ে যাবে, বিপুল বড় হয়ে যাবে। তো এটা দিয়ে পুরো একটা এপিসোড হয়ে যেতে পারে হয়তো। তো আমিও আসলে ঘটনাটাকে একটু এই পর্যন্তই রাখতে চাচ্ছি, এবং এখন কিছু কথা বলা দরকার ঘটনাটা সম্পর্কে। তো ঘটনাটি যে এতক্ষণ যতগুলো নাম ব্যবহার করা কিছু পুরো ছদ্মনাম হিসেবে ব্যবহার করা। এরপর যে জায়গাটি আসলে ঘটনাটা ঘটেছে সেটা শহরের মধ্যে এবং গ্রাম অঞ্চল নয়, শহরের একটা প্রপার স্থানেই। তো যাদের সাথে আসলে ঘটনাটা ঘটেছে তারা কোনোভাবে আমাকে চায়নি যে এই ঘটনাটা কোনো প্রতিষ্ঠান বা কোনো শহর প্রচার করা হোক। অনেক রিকোয়েস্ট করছে যে না, ঘটনাটা জানছো এটাই অনেক বড় ব্যাপার। তারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে ঘটনাটা কোনোভাবে প্রচার করো না। তো আমি তাদের অনেক রিকোয়েস্ট করি এবং বলি যে না, ঘটনাটা আসলে অনেকটা শেয়ার করার মতো, এবং তাকে অনেক রিকোয়েস্ট করি যে না, আপনাদের নাম টাম থেকে শুরু করে জায়গা স্থান সবকিছু আমি গোপন রাখবো, কোনো কিছু এক্সপোজ করবো না। তো অনেক রিকোয়েস্ট করার পর তারা বলে যে ঘটনাটা তুমি পুরোপুরি শেয়ার না করো, তোমার যদি খুব ইচ্ছা করে। আমি অনেক রিকোয়েস্টের পর বলে যে অ্যাটলিস্ট তুমি ঘটনাটা অর্ধেক বা তার কিছু অংশই শেয়ার করতে, কারণ যতবারই তার ঘটনাটা শেয়ার করা হয়েছে তাদের অনেক বড় ক্ষতি হয়েছে। তো এই ক্ষতি থেকে বলি, তো যে আমাকে আসলে ঘটনাটা শেয়ার করেছেন, যে চাচা আর কি, মোস্তফা চাচা, যে চাচাতো ভাই কনক আঙ্কেল, যেটা আসলে ছদ্মনাম। তো তার বড় মেয়ে যে ছিলেন আর কি, সে 2017-18 সালের দিকে তার ফ্রেন্ড সার্কেলে ঘটনাটা শেয়ার করে। এইভাবে পুরো ঘটনা যে সে শুনে এসে সে পুরো ঘটনাটা শেয়ার করে। তো 18 সালের সময় সে আবারও তার আরেকটা ফ্রেন্ডকে শেয়ার করে, দুটো ফ্রেন্ডকে এভাবে শেয়ার করে। তো 18 সালের শুরুর থেকে এবং 17 শেষে, যাই হোক, সে শেয়ার করে এবং 18তে আবার শেয়ার করে, পুনরায় সে শেয়ার করে। তো শেয়ার করার পরে সেদিন রাতে বেলা তাকে ঠিক রোমানা আপুর মতনই অবস্থায় সিচুয়েশনে পাওয়া যায়। বলার দরকার পড়ে না, তো রোমানা আপু যেরকম নগ্ন অবস্থায় বাথরুমে পাওয়া গিয়েছিল, সেম পজিশনে তারও মৃত্যু ঘটে। তো রাসেল ভাই বা লিসেন যারা আছেন হয়তো বুঝতে পারতেছেন ঘটনাটা শেয়ার করাটা তাদের জন্য কতটা কষ্টকর বা ভয়ানক, এতটুকু বুঝাই যাচ্ছে। তো যদি তাদের বা কারো কোনো ক্ষতি না হয়, বা আমি আশা করি পরবর্তী দুইটি ঘটনা আমি আবার শেয়ার করব এই একই ঘটনাকে কেন্দ্র করে। তো আশা করি সকলে ভালো থাকবেন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।